আমাকে ফ্রেশ হয়ে আসতে তো দিবি নাকি? তে মাথা নাড়িয়ে বলল, না, আমি আপনাকে কোথাও যেতে দিব না। জাঙ্কুক ভীষণ অবাক হয়ে গেল তের এমন ব্যবহারে, আর ভাবতে লাগলো, যে মেয়েটা আমাকে দেখে ভয় পিছিয়ে যেত, আজ সেই মেয়েটাই কেন আজকে নিজে থেকে আমার দিকে এগিয়ে আসছে। তখনই জিন জাঙ্কুককে বলল, জেকে, তুই এই মেয়েটাকে এখনো সহ্য করছিস কিভাবে? মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে বের করছিস না কেন? জবাবে জাঙ্কুক মায়ের দিকে তাকে শান্ত স্বরে বলল, তোমরা যাও, আমি দেখছি। জাঙ্কুকের কথা শুনে জিমিন সহ বাকি দুজনও তাজ্জব বনে গেল। মুন তখন বলে বসলো, জেকে বাবা, তুমি কি দেখবে? আর কি দেখার বাকি রেখেছে এই মেয়েটা যা যা করেছে তা তো আমরা সবাই দেখেই নিয়েছি। আর কি দেখতে চাও তুমি? জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে পুনরায় মনের দিকে তাকিয়ে বলল, আমি কি দেখবো না দেখবো সেটা জানাটা কি তোমাদের জন্য খুব বেশি জরুরি? না মানে আমার তো অনেক কিছুই দেখার থাকতে পারে, তাই না? মুন জাঙ্কুকের কথার মানে বুঝলেন না, কিন্তু রোজ, জিমিন আর সবার পেছনে দাঁড়িয়ে থাকা সুগা জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরেছে। মুন আরও কিছু বলতে যাবে, তার আগেই রোজ এগিয়ে এসে বলল, প্লিজ পুপি, তুমি আর কিছু বলো না তো। এমনিতে ভাইয়া নেশা করেছে, তার কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে তার নেশা পুরোপুরি কাটেনি। তুমি সোজাভাবে কথা বললেও ভাইয়া উল্টা পাল্টাভাবে উত্তর দিয়ে বসবে, যেটা তোমাদের জন্যই লজ্জাজনক হবে। কথাটা বলেই রোজ রুম থেকে চলে যায়। সুগা বাকিদের উদ্দেশ্যে বলে, জেকে ভাইয়ের মাথা ঠিক হয়ে নিক, তোমরা বরং যাও এখান থেকে। সুগার কথা শুনে জিমিন আর মুন চলে গেল। সবশেষে জিন তের দিকে একবার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেল। তখনই জাঙ্কুক তেকে বলল, ছাড়ো এখন, চলে গেছে সবাই। জাঙ্কুকের কণ্ঠে এক ধরনের শীতল তীক্ষ্ণতা ছিল, যা তের বুকের ভেতরটাকে হঠাৎ করে খালি করে দিল। ধীরে ধীরে তে তার বুক থেকে নিজের শরীরটা সরিয়ে নিল। তীব্র এক অস্বস্তি ছড়িয়ে পড়ে গা জুড়ে। সে তো ইচ্ছে করে জাঙ্কুককে জড়িয়ে ধরেনি, পরিস্থিতির প্রেক্ষিতে তাকে বাধ্য হয়ে এমনটা করতে হয়েছিল। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে মুখে কিছু না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। তার চলার ভঙ্গিতে ক্লান্তি আর একরাশ বিতৃষ্ণা লেগেছিল। তে ধীর পায়ে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে এসে বিছানার এক কোণায় বসে পড়ে। খানিকটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়ে যেন একটু স্বস্তি ফিরে আসে, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই তার নাকে এক তীব্র ঝাঁঝালো গন্ধ এসে আঘাত করে। অ্যালকোহলের গন্ধ। মাথার ভেতরটা যেন ঘুরে ওঠে। এতক্ষণ ভয়ের কারণে তে গন্ধটা টেরই পায়নি, কিন্তু এখন তার বমি পাচ্ছে। গর্ভবতী শরীর এমনিতেই সংবেদনশীল, তার উপর এমন তীব্র গন্ধ। এক মুহূর্ত সহ্য করতে না পেরে তে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটে গেল। কিন্তু জাঙ্কুক তো ওয়াশরুমে তখন শাওয়ার নিচ্ছিল। তে ওয়াশরুমের দরজায় একবার কড়া নেড়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, দরজা দরজা খুলুন। ওয়াক ওয়াক। তার গলা ধরে আসছে, পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠে আসছে গলা অবধি, কিন্তু ভেতরে থাকা জাঙ্কুক দরজা খুললো না। খুলবেই বা কিভাবে? তার সারা শরীরে যে সাবানের ফেনা। তে এবার প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ দরজা খুলুন, আর পারছি না আমি। জাঙ্কুক এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বুঝতে পারল পরিস্থিতি আর স্থিরভাবে নেওয়ার সুযোগ নেই। কি করবে বুঝতে না পেরে তাড়াহুড়া করে শাওয়ারের কলটা জোরে ঘুরিয়ে দিল। ঠান্ডা পানির ধারায় সাবানের ফেনাগুলো যেন মুহূর্তে গলে গেল তার শরীর থেকে। চটজলদি কোমরে টাওয়েল পেঁচিয়ে ভেজা পায়ের শব্দ তুলে দ্রুত দরজা দেখে এগিয়ে গেল জাঙ্কুক। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ঘটল অঘটন। তে তা আর নিজেকে সামলাতে পারল না। ঝাপসা দৃষ্টিতে সে জাঙ্কুকের মুখটা ভালোভাবে দেখতে পায়নি। তে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জাঙ্কুকের উন্মুক্ত বুকের উপরে গল গল করে বমি করে দিল। তের পেটে তেমন কিছুই ছিল না, শুধু স্বচ্ছ পানি বমির ন্যায় বেরিয়ে এসেছে। তে ভারসাম্য হারিয়ে জাঙ্কুকের গায়ে ঢলে পড়ল। পায়ের নিচে শক্তি নেই, চোখ বুজে এসেছে। কান্না চাপা দিতে গিয়ে গলার ভেতর থেকে হাঁপ ধরা শব্দ বের হচ্ছে। জাঙ্কুক প্রথমে ভরকে গেলেও তের চাপা কান্নার আওয়াজ কানে আসতেই সে এক হাতে তেকে সামলে নিল, অন্য হাত দিয়ে আলতো করে তের পিঠে হাত বুলিয়ে দিল। তে যতটা না কষ্টে কান্না করছে, তার চাইতেও বেশি কান্না করছে জাঙ্কুকের গায়ের উপরে বমি করে দেওয়ার জন্য। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে উঠল, কান্না থামাও। জাঙ্কুক তেকে নিয়ে বেসিনের সামনে দাঁড় করালো, কল ছেড়ে বলল, চোখে মুখে পানি দাও। তে কোনো কথা না বলে মাথা ঝাঁকায়,
কাপা হাতে পানির ছিটা দেয় চোখে মুখে। পায়ের নিচে এখনো মাটি নেই তার, শরীরটা যেন এক ফালি তুলোর মতো। বমি করার পর শক্তি হারিয়ে ফেলেছে। তে রয়ে শয়ে মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়। চোখ দুটি জলে টইটুম্বুর। লজ্জা আর অপরাধ বোধে সে আড়ষ্ট হয়ে আছে, ঠোঁট দুটো অনবরত কাঁপছে। তে তখন জাঙ্কুকে বলল, সরি। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে তের চোখের দিকে তাকিয়ে থাকে। মুখে তেমন কোনো আবেগ নেই, কেবল একটা শ্বাস ফেলে বলল, তুমি নিজের রুমে চলে যাও, আমাকে আবারও শাওয়ার নিতে হবে। তে মাথা নাড়িয়ে না বলল। জাঙ্কুক বিরক্তি স্বরে বলল, কি সমস্যা? আমার বাড়ির লোকেরা কি তোমাকে খেয়ে ফেলবে নাকি? অদ্ভুত বিহেভ কেন করছো? তে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়, মৃদু স্বরে বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর সব বলছি। তে ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রুমের ভেতরে ঢুকতেই আবারও সেই তীব্র উটকো গন্ধ। তে ওড়না দ্বারা মুখ চেপে ধরে ছুটে যায় জানালার দিকে। পর্দাটা এক টানে সরিয়ে জানালাটা খুলে দেয়। সাথে সাথে বাতাসের ঝাপটা এসে রুমের ভেতর প্রবেশ করে। তে বড় বড় কয়েকটা শ্বাস নিল। হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর রাখা কয়েকটি অ্যালকোহলের বোতলে। কিছু বোতলের মুখ খোলা, কিছু উপর হয়ে আছে। তে একটা শুষ্ক ঢোক গেলে সেদিকে এগিয়ে গেল। তারপর টিস্যু বক্স থেকে কতগুলো টিস্যু বের করে সেই টিস্যুতে বোতলগুলো জড়িয়ে ধরলো, যেন সরাসরি হাতের সংস্পর্শে না আসে। ধীরে ধীরে রুমের এক কোণে রাখা ডাস্টবিনে সব বোতল ফেলে দিল। সবশেষে ড্রেসিং টেবিল থেকে এয়ার ফ্রেশনারটা তুলে নিল সে। হাতের কাপা আঙ্গুলে ফ্রেশনারের মুখ চেপে ধরে। পুরো রুমে ছড়িয়ে দেয় সুগন্ধি মৃদু বৃষ্টি। রুমটা ধীরে ধীরে একটু সহনীয় হয়ে ওঠে। 10 মিনিট যেতেই জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। জাঙ্কুক মাথা মুছতে মুছতে এগিয়ে যায় কাবার্ডের দিকে। একটা শার্ট আর একটা প্যান্ট বের করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তারপর কিছু একটা ভেবে তের দিকে একবার আর চোখে তাকিয়ে কাপড়গুলো নিয়ে আবার ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক রেডি হয়ে বেরিয়ে আসে আর তেকে বলে, কেন এসেছে বাড়িতে? ডিভোর্সের কাগজ নিয়ে এসেছো নাকি? জাঙ্কুকের প্রশ্ন শুনে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি বিশ্বাস করুন, আমি কখনোই আপনাকে ডিভোর্স দিতে চাইনি। আপনার বন্ধু ইয়োনো আমাকে বাধ্য করেছিল আপনাকে ওসব বলতে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের সামনে এসে বলল, সোজা সাপটা কথার উত্তর দাও। তার মানে তুমি তখন অভিনয় করেছিলে? তুমি বলতে চাইছো ইয়োনো তোমাকে ওই ছেলেটার হাতে কিস করে আই লাভ ইউ বলতেও জোর করেছিল? তেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলো। জাঙ্কুক অবিশ্বাসের সুরে বলো, বাহ, খুব ভালো। তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করে নেব? তে অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখন বলে, ওভাবে তাকাবে না একদম। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি তখন অভিনয় করেছিলে আর এখন একদম সত্যি কথাই বলছো? তে একটা শুষ্ক ঢোক গিলে বলো, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই, কিন্তু বিশ্বাস করুন আপনার বন্ধু ইয়োনো ওই বোগাম ভাইয়াকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিল। ওয়েট, ওই বোগাম তোমার ভাইয়া হলো কবে থেকে? তে তখন বলল, উনি বয়সে আমার থেকে বড়, সেই জন্যই ভাইয়া বলছি। কিন্তু ও তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? তোমাকে নাকি ও বিয়েও করবে। ভেরি ব্যাড। হবু বরকে কেউ ভাইয়া বলে ডাকে নাকি? বললাম তো, আপনার বন্ধু ইয়োনো আমাদেরকে ওগুলো করতে বাধ্য করেছিল। আপনি বুঝতে চাইছেন না কেন? জাঙ্কুক বুকের উপর হাত রেখে তের দিকে তাকালো। ভেজা চুলে জাঙ্কুককে স্নিগ্ধ লাগছে, কিন্তু তার চোখ দুটো এখনো লাল। তেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ঠাট্টার স্বরে বলে উঠল, কি ভাবছো? তে না বোধক মাথা নাড়ে। জাঙ্কুক তখন বলে, আমি জানি তুমি কি ভাবছো। তে জিজ্ঞাসু দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক বাঁকা হেসে বলে ওঠে, এটাই তো ভাবছো যে আমি তোমার ওই বোগামের থেকে দেখতে শুনতে ভালো। আমাকে ছেড়ে দিয়ে তোমার আফসোস হচ্ছিল, তাই না? সেজন্যই কি আবার ফিরে এসেছো আমার কাছে? কথাটা শুনে যেন তের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তে ফট করে দাঁড়িয়ে যায়। জাঙ্কুকের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে নিজের চেহারাটা দেখিয়ে বলে, আপনার কি মনে হয় আমার চেহারার এই অবস্থা আমি নিজেই করেছি? জাঙ্কুক তখন বলে, না, আমার তো মনে হয় মেকআপ। আমি জানি মেয়েরা মেকআপ করতে পছন্দ করে, তুমিও করো নিশ্চয়ই। তো তোমার এই মেকআপগুলো কি তুমি নিজেই করেছো নাকি কোনো বিউটিশিয়ানকে দিয়ে করিয়েছো? জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। হঠাৎ করে তের গাল জোড়া চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে বলল, বাহ,
অনেক ভালো মেকআপ করেছে তো, একদম রিয়েলিস্টিক লাগছে। আচ্ছা, কোন বিউটিশিয়ান এত ভালো মেকআপ করে দিল তোমাকে? আমাকে বলো তো, আমি তাকে টিপস দিতে চাই। মানতেই হবে সে অনেক এক্সপার্ট। জাঙ্কুকের কথাতে স্তব্ধ হয়ে গেল। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে লাগলো, কিন্তু ফলস্বরূপ জাঙ্কুক আরেক হাতে তের চুল টেনে ধরলো, দাঁতে দাঁত চেপে রুক্ষ কণ্ঠে বলে উঠল, মরতে এসেছিস আমার কাছে? তুই যদি ভেবে থাকিস যে বারবার আমি তোকে ছেড়ে দেব, তাহলে তুই ভুল ভাবছিস। আমার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এই জীবন জাঙ্কুক এতটাও ভালো নয় যে বারবার তোর মতো চিটার আর ছলনাময়ীকে ছেড়ে দেবে। জাঙ্কুকের কথা শুনে তে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। তার মনে হচ্ছে গাল দুটো এবার খসেই পড়বে। তে তখন কান্না করে বলো, ছেড়ে দিন প্লিজ, আমি ব্যথা ব্যথা পাচ্ছি তো। জাঙ্কুক হঠাৎ করে তেকে নিজের বুকের সাথে চেপে ধরলো। তে কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। জাঙ্কুক তের মাথাটা প্রচণ্ড শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে। জাঙ্কুক তখন বলে, আমিও ব্যথা পাচ্ছি, অনেক বেশি ব্যথা পাচ্ছি। তুই আমাকে ব্যথা দিচ্ছিস তে, কেন দিয়েছিস এমন? আমি তো তোকে নিজের সব কিছু দিয়েই দিয়েছিলাম, তারপরেও কেন তুই আমার প্রতি একটু লয়াল থাকতে পারলি না? কিচ্ছু চাইনি তোর থেকে, উল্টো তুই যা চেয়েছিস তাই দিয়েছি, তারপরও কেন বিশ্বাসঘাতকতা করলি? বেঈমান কোথাকার। জাঙ্কুক তেকে মুক্ত করে দিতেই তের ঠোঁট চেপে কেঁদে ওঠে আর বলে, আপনি কেন বিশ্বাস করছেন না আমাকে? কারণ তুই ছলনাময়, প্রতারক, তুই বেঈমান। আমি তোকে বিশ্বাস করতে পারছি না। জাঙ্কুক দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে। লাস্ট বারের মতো তোকে পালিয়ে যাবার সুযোগ দিলাম, বেরিয়ে যায় বাড়ি থেকে, নয়তো এই জীবন জাঙ্কুক তোকে শাস্তি দেবে, চরম শাস্তি দেবে, তার সাথে প্রতারণা করার জন্য। তে নিজের চোখ জোড়া মুছে ধপ করে বিছানার উপর বসে পড়ল। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সুযোগ আমাকে দেবেন, ঠিক আছে, কিন্তু কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করবে সুবিধাবাদী কিছু সংখ্যক লোক। সেটা আমি আর হতে দিচ্ছি না। আমার সংসারে ভাঙন ধরানোর জন্য আমি আর কাউকে এক চুল পরিমাণও সুযোগ দেব না। তাতে যদি আপনি আমাকে মেরেও ফেলেন, আমার কোনো আপত্তি নেই। তের মুখ থেকে উক্ত কথাগুলো শোনার পর মোটেও প্রস্তুত ছিল না জাঙ্কুক। সে চমকে তাকালো তের দিকে। তে ওড়না দ্বারা নিজের এলোমেলো চুলগুলো ঢেকে নিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কি টাকা পয়সা লাগবে, নাকি আমার সম্পত্তি ভোগ করার জন্য আমাকে মারতে এসেছো? কোনটা? তে ভ্রু কুচকে তাকালো জাঙ্কুকের দিকে আর বলল, বারবার মারার কথা কেন বলেন? আমি আপনাকে কেন মারতে চাইবো? কারণ তোমার সেই ফালতু শর্ত মোতাবেক তো আমি মরে গেলে তুমি আমার সব সম্পত্তির মালিক হবে। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি ওই বোগামকে বিয়ে করবে, নাকি আরও কেউ আছে তোমার জীবনে? জাঙ্কুকের কথাগুলো শুনে তে মাথা নিচু করে নিল। তে বুঝে উঠতেই পারছে না যে ঠিক কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে জাঙ্কুকের সামনে। তে নিম্ন স্বরে বলল, আমার আপনার সম্পত্তি নয়, আপনাকেই লাগবে। আমার বাবুকে নিয়ে আমি আপনার সাথে বাঁচতে চাই, আমার আর কিচ্ছু লাগবে না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলো, বাহ, ভালো কথাই তো শিখেছো দেখছি। তো এই কথাগুলো কি ওই বোগাম শিখিয়েছে, নাকি আমার কোনো শত্রু ইয়োনো শিখিয়েছে? আচ্ছা, ইয়োনোকে তুমি খুব ভালো করে চেনো তাই না? সেদিন কি ইয়োনো তোমাকে জোর করে আমার রুমে আটকে দিয়েছিল, নাকি তুমি ওর সাথে হাত মিলিয়ে নিজে থেকেই আমার রুমে এসেছিলে? তে ফোঁস করে একটা শ্বাস ফেলে জাঙ্কুকের দিকে তাকালো আর বলল, আমাকে কিছুদিন সময় দিন, আমি কোনটা সত্য আর কোনটা মিথ্যা প্রমাণ করে দেব। একটা কারণ দেখাও যার ভিত্তিতে আমি তোমাকে সময় দেব। তে ভ্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মৃদু হেসে বলে ওঠে, একটা এমন কারণ দেখাও যার জন্য আমার তোমাকে সময় দেওয়া উচিত। অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমি আপনার বউ, দ্বিতীয়ত আপনার অনাগত সন্তানের মা, আর পরিশেষে আপনি আমাকে ভালোবাসেন। শেষের কথাটা শুনে জাঙ্কুক চমকে তাকালো আর ভাবলো, এই কথা তো আমি তেকে কখনো বলিনি, তাহলে তে জানলো কি করে? জাঙ্কুক তখন তেকে বলো, কে বলেছে যে আমি তোমার মতো মেয়েকে ভালোবাসি? তে ভ্রু নাচিয়ে বলে উঠলো, আপনি বলুন, আপনি আমাকে ভালোবাসেন না? না, ভালোবাসি না আমি তোমাকে। মিথ্যা বলছেন। আমি ছলনাময়ী, প্রতারক, বেঈমান, আর আপনি হলেন মিথ্যাবাদী। জাঙ্কুক উত্তর না দিয়ে আলমারি থেকে একটা ওভারকোট বের করলো। তের সাথে কথা বলতে বলতে তার অফিস টাইম হয়ে গেছে। অফিস শেষে বিকালের দিকে তাকে হসপিটালেও যেতে হবে। জাঙ্কুকে রেডি হতে দেখে তে বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলে, কোথায় যাচ্ছেন?
বেকার বলে মনে করো নাকি আমাকে? তুই কিছুই বলো না। সে বুঝে গেছে জাঙ্কুক হয়তো অফিসে নয়তো হসপিটালে যাচ্ছে। জাঙ্কুক রেডি হয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যেতে নিলেই তেও তাকে অনুসরণ করতে লাগলো। জাঙ্কুক তাকে পাত্তা না দিয়ে সোজা নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। তেও তার পিছু পিছু তার পাশের চেয়ারে বসে পড়লো। জিন একবার তের দিকে তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকালো আর বলো, জেকে তুই এই মেয়েটাকে ডিভোর্স দিবি কবে? জাঙ্কুক এক টুকরো রুটি মুখে নিয়ে বলো, কখনোই না। কথাটা শুনে তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু জাঙ্কুকের বলা পরের কথাটা শুনে হাসিটা মিলিয়ে যায়। জাঙ্কুক তখন বলে, মা, আমি ওকে কখনোই ডিভোর্স দেব না, কারণ আমার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতাই নেই। তবে ও আমাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবে। জিমিন আজকে ভার্সিটিতে যায়নি। জাঙ্কুককে টেবিলের দিকে যেতে দেখে সেও টেবিলের সামনে এসেই দাঁড়িয়েছিল। জাঙ্কুকের কথা শুনে জিমিন বলে উঠল, কেন? তুমি কেন ওকে ডিভোর্স দিতে পারবে না? জাঙ্কুক একবার জিমিনের দিকে তাকিয়ে বলো, ও বিয়ের আগে শর্ত দিয়েছিল যে ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধুমাত্র ওর হাতেই থাকবে। জিন অবাক স্বরে বললেন, কি? আর তুই সেই শর্ত মেনেও নিয়েছিলি? জাঙ্কুক হ্যাঁ বোধক মাথা নাড়ল। জিমিন ক্রোধের বশে বলে উঠল, কি বলছো তুমি? এত বোকা, আগে তো জানতাম না। কথাটা আস্তে বললেও জাঙ্কুক শুনতে পেয়েছে। জাঙ্কুক তখন বলো, সেদিনের থাপ্পড়টা জায়গা মতো পড়লে এসব ভাবনা আর মাথায় আসতো না তোর। জাঙ্কুকের কথা শুনে জিমিন একবার তের দিকে রাগে চাহনি নিক্ষেপ করে চলে যায়। জিন বলে ওঠে, তুই জিমিনের সাথে এভাবে কথা বলিস কেন জেকে? তুই কি বুঝিস না যে জিমিন তোকে ভালোবাসে? জেকে ভালো করে শুনে রাখ, এই আপদটা এই বাড়ি থেকে বিদায় হওয়া মাত্রই আমি জিমিনকে তোর বউ বানাবো। কথাটা শুনেতে চমকিত নয়নে জিনের দিকে তাকালো। জাঙ্কুক আর চোখে একবার তের দিকে তাকিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। তে অবিশ্বাসের সুরে প্রশ্ন করলো, আম্মা, এসব কি বলছেন আপনি? জিন মুখ বাঁকিয়ে বলল, সঠিক বলেছি, তুমি তাড়াতাড়ি আমার ছেলের ঘাট থেকে নামো। তে বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আম্মা, আপনি ভুলে যাবেন না আমি ওনার বাচ্চার মা হতে চলেছি। এই অবস্থায় উনি কি করে আমাকে আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করতে পারেন? জিন ভীষণ রেগে গেলেন আর বলেন, একদম ভাউতাবাজি করবে না। কোথাকার কোন পাপ পেটে ধরে সেই পাপের বোঝা আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো? এই মেয়ে, শুনে রাখো, তোমাদের ডিভোর্স খুব শীঘ্রই হবে, আর তারপর আমার ছেলেকে আমি আবারও বিয়ে করাবো। এতক্ষণ চুপ করে থাকলেও জাঙ্কুক এবার আর চুপ করে থাকতে পারলো না। তার মাকে বলল, মা, আমি তোমাকে আগেও সতর্ক করেছিলাম এই কথাটা কখনো মুখ দিয়ে উচ্চারণ করার মতো ভুল করবে না, তারপরেও তুমি আবারও এই কথাটা কেন বললে? ঠোঁট চেপে কেঁদে উঠলো। এই কথাটা সত্যি অনেক ভারী। তাকে গালাগালি করলেও সে এতটা কষ্ট পায় না, কিন্তু এই কথাটা শুনলেই তার মরে যেতে ইচ্ছে করে। জিন তখন রেগে বলল, 100 বার বলবো, কি করবি তুই? আমার গায়ে হাত তুলবি নাকি আবারও নিরুদ্দেশ হয়ে যাবি? কোনটা করবি? শুনে রাখ, তুই যতই এই মেয়েকে বাঁচানোর চেষ্টা করিস না কেন, মিথ্যা কখনো সত্যি হয়ে যাবে না। আমি নিশ্চিত যে এই মেয়ের পেটে থাকা বাচ্চাটার বাবা তুই না, এটা নিশ্চয়ই অন্য কারো অবৈধ সন্তান। জাঙ্কুক নিজেও আর সহ্য করতে পারছে না। তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রচণ্ড রাগে শরীর কেঁপে উঠছে। জিনের চিল্লানোর আওয়াজে কাজল আর মুনও ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। জিন তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, মুন আর কাজল, তোমরা সত্যি করে বলো তো, তোমাদের কি মনে হয় যে এই চরিত্রহীনার পেটে থাকা সন্তানটা আদৌ এই এই জীবন বংশের সন্তান? লজ্জায় তের ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। এমন প্রশ্নে কাজল খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও মন বলে ওঠে, আমি তো একদম নিশ্চিত যে বাচ্চাটার বাবা জেকে না। এই মেয়েটা জেকে ফাঁদে ফেলার জন্যই বাচ্চাটাকে জেকের বলে চালিয়ে দিতে চাইছে। আমার তো মনে হয় এই বড় ভাতারি নিজেও হয়তো জানে না যে এটা কার বাচ্চা। একদম চুপ! জাঙ্কুকের জোরালো কণ্ঠে পুরো বাড়িটাই যেন কেঁপে উঠল। একদম নিজেদের সীমা লঙ্ঘন করবেন না। আপনাদের সাহস হয় কি করে আমার সামনে এই ধরনের মন্তব্য করার? জিন তখন বলল, তুই যতই আমাদের উপরে চিল্লাস না কেন, তুই নিজেও কি একদম জোর দিয়ে বলতে পারবি যে ওটা তোর বাচ্চা? জাঙ্কুক জিনের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাদেরকে কখনো কেউ এরকম প্রশ্ন করেছিল? কেউ জিজ্ঞেস করেছিল যে আমি জিওর নামজনের ছেলে কিনা? কাকিমা, আপনার দিকে কেউ আঙ্গুল তুলে জিজ্ঞেস করেছিল যে সুগা এই জীবন বাড়ির ছেলে কিনা? ফুপি, আপনাকে করেছিল কেউ এই ধরনের প্রশ্ন? জাঙ্কুকের কথা শুনে সবাই হতভম্ব হয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক তখন আবারও বলল, তাহলে আপনারা কোন সাহসে এই ধরনের প্রশ্ন করছেন? জিন কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, জেকে, তুই ভুলে যাচ্ছিস আমি বনেদি পরিবারের মেয়ে।
কখনোই তোর মায়ের চরিত্র নিয়ে কাউকে বাজে মন্তব্য করতে শুনেছিস? কেউ বাজে মন্তব্য এই জন্যই করতে পারেনি কারণ আমার চরিত্রে এই পর্যন্ত কোনো দাগ লাগতে দেইনি আমি। সেই জন্যই আমাকে কেউ প্রশ্ন করতে আসেনি যে তুই জীবন নামজনের ছেলে কিনা। শুনে রাখ, আমাদের সাথে তোর চরিত্রহীনা বইয়ের তুলনা করতে আসিস না। তোর বইয়ের চরিত্রে দাগ আছে বিধায় ওকে এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। জাঙ্কুক বলার মতো আর কিছু খুঁজে পেল না। সে জানে তেকে তারা পছন্দ করে না, সেই জন্যই সুযোগ পেয়ে সবাই মিলে এভাবে আক্রমণ করছে। আর এই সুযোগটা মূলত তেই তাদেরকে করে দিয়েছে। জাঙ্কুক কারো দিকে না তাকিয়ে বেসিন থেকে হাত ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। তে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও জাঙ্কুককে চলে যেতে দেখে সেও তার পিছু পিছু ছুটে এলো। জাঙ্কুক গাড়ির দরজা খোলার উদ্দেশ্যে হাত বাড়াতেই তেকে তার দিকে ছুটে আসতে দেখে থমকে যায়। তে কোনো কিছু না বলে চুপচাপ জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুক তখন রেগে তেকে বলো, কি চাই? পিছু পিছু ঘুরছো কেন? তে নিজের চোখ জোড়া মুছে মাথা নত করে বলো, আমি আপনার সাথেই যেতে চাই, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। জাঙ্কুক ঘুরে দাঁড়ালো তের দিকে আর বলো, আমার সাথে কোথায় যাবে? তে কিছুক্ষণ ঠোঁট চেপে মাটির দিকে তাকিয়ে রইল, তারপর কণ্ঠ খাদে নামিয়ে বলো, 2 দিন আগে আমার মা অ্যাক্সিডেন্ট করেছিলেন, তাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকেই আপনার বন্ধু ইয়োনো বোগাম ভাইয়াকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়ে নিয়েছিল। আমি এখন পর্যন্ত জানি না আমার মা কেমন আছে। আপনি যদি আমাকে সেখানে নিয়ে যেতেন। জাঙ্কুক অবাক হয়ে বলো, ওয়েট, তোমার মা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিলেন? আমি তো এই বিষয়ে কিছুই জানতে পারলাম না। তে কান্না আটকে বলো, দোকান থেকে ফেরার পথে ছিনতাইকারী মায়ের ব্যাগ নিয়ে যায়। মা তাদের পিছু নিলে উল্টো দিক থেকে আসা একটা গাড়িতে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আপনাকে কল দিয়েছিলাম, কিন্তু আপনার ফোন তো অনেকদিন ধরেই বন্ধ বলছে। জাঙ্কুক কিছুক্ষণ ভেবে বলো, তুমি বললে যে তোমাকে সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল, তার মানে গতকালকের সব কিছু তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তোমাকে দিয়ে ফোর্সফুলি করিয়েছিল, তাই তো? তে উপর নিচ মাথা নাড়ল। জাঙ্কুক বলো, তাহলে এখন তুমি ছাড়া পেলে কিভাবে? তারা তোমাকে এমনি এমনি ছেড়ে দিল? তে বেশি কিছু না ভেবেই বলে উঠলো, আমাকে ভয় দেখিয়ে ডিভোর্স পেপারে সাইন দিতে বলেছিল। তাদের প্ল্যান ছিল ডিভোর্স পেপারে সাইন করে আমাকে মেরে ফেলবে। ভাগ্যিস বোগাম ভাইয়া ছিল, নয়তো এতক্ষণে ওরা আমাকে আর আমার বাবুকে মেরেই ফেলতো। সত্যি বোগাম ভাইয়া অনেক ভালো। তের মুখ থেকে বোকামের প্রশংসা শুনে জাঙ্কুক বেশ রেগে যায়। তে সেটা না বুঝে বলে উঠল, আপনার কাজ শেষ হলে কি আমাকে একবার মায়ের কাছে নিয়ে যাবেন? জাঙ্কুক কোনো কিছু না ভেবেই বলে উঠল, পারবো না, তুমি বরং তোমার বোগাম ওই সাইয়ার সাথেই চলে যাও। সে তো অনেক ভালো, তাই না? তোমাকে সেফলি তোমার মায়ের কোলে ল্যান্ড করিয়ে দিবে। কথাটা বলে জাঙ্কুক গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসতে যাবে, তখনই তে পেছন থেকে জাঙ্কুকের ওভারকোটের কোনা টেনে ধরে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায়। তের চোখ জোড়া ছলছল করছে। জাঙ্কুক একরাশ বিরক্তি নিয়ে বলো, ভাবছি চুক্তিনামায় আমিও একটা শর্ত অ্যাড করব। এই যে সকাল থেকে তুমি আমার জামা কাপড় ধরে টানাটানি করছো, এটা আমার মোটেও ভালো লাগছে না। তে জাঙ্কুকের ওভারকোট ছেড়ে দিয়ে বলো, প্লিজ আমাকে নিজের সাথে নিয়ে যান। জাঙ্কুক কথা না বলে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। তখনই তে বলে উঠল, আপনি আমাকে রেখে গেলে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকেই চলে যাব। এই জীবনে আর কখনো আপনার মুখোমুখি হব না। জাঙ্কুক গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে বলে, তা তো জানি, এখন তো তোমার যাওয়ার জায়গাও আছে। তো তোমার সেই শুদ্ধ পুরুষ বোগামের কাছে যাবে নাকি অন্য কারো কাছে যাবে? তে কিছু একটা ভেবে বলে ওঠে, অফকোর্স আই ওয়ন্ট টেল ইউ। তের কথায় জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। মেয়েটার সুযোগ পেলেই তার কথা তাকেই ঘুরিয়ে দেয়। জাঙ্কুককে চুপচাপ বসে থাকতে দেখে তে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল। জাঙ্কুক না থাকলে তাকে নিজের জন্য একটা সেফ প্লেস খুঁজতেই হবে। তার হাতে বেশি সময় নেই। না জানে ওদিকে বোগামের উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে। তে কয়েক পা এগিয়ে যেতেই জাঙ্কুক পেছন থেকে ডেকে ওঠে, মিসেস জিওন তেয়ং, আপনার দু চোখ যেন আমার দিকে ছাড়া আর অন্য কারো দিকে না যায়, সেই বিষয়ে খেয়াল রাখবেন। ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস, তাড়াতাড়ি আমার দিকে চলে আসুন, কুইক। তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই মুহূর্তে জাঙ্কুকের সাথে থাকাটাই তার জন্য সবচেয়ে বেশি নিরাপদ, কারণ জাঙ্কুকের কোনো ক্ষতি সেই লোকগুলো করবে না। যদিও তে জানে না যে জাঙ্কুককে দ্বিতীয় বিয়ে করিয়ে তাদের কী এমন লাভ হবে বা জাঙ্কুককে তাদের ঠিক কী কাজে লাগবে, তবে ইয়োনোর কথাগুলো থেকেই তে বুঝে গেছে আপাতত জাঙ্কুকের কোনো ক্ষতি তারা করবে না। তে দ্রুত পায়ে জাঙ্কুকের দিকে চলে যায়। জাঙ্কুক তের জন্য গাড়ির দরজা ওপেন করতেই
তে গাড়িতে উঠে বসে। বেলা 11টা বাজে। দেয়াল ঘড়ির টিক টিক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে, কারণ অফিস রুমের পরিবেশ নিস্তব্ধ। বড় একজোড়া জানালা দিয়ে রোদের নরম আলো এসে পড়েছে সাদা পর্দার উপর। পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদের রেখা ছায়া ফেলছে অফিস রুমের এক কোণে রাখা ধূসর রঙের সোফার উপর। সেই সোফাতেই বসে আছে তে। সে নিঃশব্দে বসে আছে, কিন্তু চোখ মুখে বিরক্তির ছাপ। দুই কোনোই হাঁটুর উপর ভর করে থুতনি ঠেকিয়ে রেখেছে তালুর ভেতর। তার পায়ের তালু দুটো বারবার কার্পেটের গায়ে ঘষা খাচ্ছে। কখনো সে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, কখনো দেয়ালে ঝুলে থাকা কালো ফ্রেমের অদ্ভুত কিছু আর্ট দেখছে। কয়েক মিনিট পর পর এসে বিরক্ত মুখে দীর্ঘশ্বাস ফেলছে। তে সামনে বসা জাঙ্কুক একেবারে ডুবে আছে নিজের কাজে। চোখ দুটো স্ক্রিনে আটকে একের পর এক মেল পড়ছে, প্রেজেন্টেশন যাচাই করছে, মাঝে মাঝে কিবোর্ডে টাইপ করা শব্দ ভেসে দিচ্ছে। অফিস রুমের নিস্তব্ধতা। জাঙ্কুকের ডেস্কের পাশে কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে খেয়ালই করছে না। রুমে থাকা সেন্টের মৃদু সুবাস আর এসি ঠান্ডা বাতাসে তের অস্থির মন শান্ত হচ্ছে না। তে শুধু ভাবছে কখন সে মায়ের কাছে যাবে। মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তার। হঠাৎ করে তের পেট থেকে গুড়গুড় শব্দ ভেসে আসে। তে আটকে উঠে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক শুনেছে কিনা বোঝার চেষ্টা করে, কিন্তু না। জাঙ্কুক তখনও মন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করে যাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড যেতেই জাঙ্কুকের আঙ্গুল থেমে যায়। সে আস্তে করে মনিটর থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়। তে এখন সোফার পাশের বালিশে হেলান দিয়ে চোখ বুজে আছে, ঠোঁটের এক কোণে ক্লান্তি। জাঙ্কুকের মনে পড়ে যে তে সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খায়নি। কাজের প্রেশারে সে ব্যাপারটা ভুলেই গিয়েছিল। জাঙ্কুক তের থেকে চোখ সরিয়ে তার অ্যাসিস্ট্যান্ট কাইকে মেল পাঠালো, আমার অফিস রুমে খাবার পাঠিয়ে দাও। কাই নিজের ডেস্কে বসে কাজ করছিল। জাঙ্কুকের মেল দেখে সে বেশ অবাক হয়ে যায়। তবে পরক্ষণে মনে পড়ে যে আজকে মিসেস জিওন তেয়ংও জাঙ্কুকের সাথে এসেছেন। ভাবনাটা মাথায় আসতেই কাই জিজ্ঞেস করে, কি খাবার পাঠাবো স্যার? নুডলস, স্যান্ডউইচ, পেস্ট্রি আর জুস, যত তাড়াতাড়ি সম্ভব পাঠাও। মেলটা পাঠিয়ে জাঙ্কুক পুনরায় তের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ডাম গার্ল, ক্ষুধা লেগেছে সেটাও মুখ ফুটে বলতে পারছে না। আমার সাথেই যত সব ন্যাকামি। ওই বোকামের সাথে গিয়ে তো ভালোই নুডলস অর্ডার করে খেতে পেরেছিল। জাঙ্কুক পুনরায় কাজে মন দেয়, যেন কিছুই হয়নি। 15 মিনিট না পেরোতেই কেউ একজন দরজায় নক করে, যার শব্দতে তড়িঘড়ি করে উঠে বসে, নিজের মাথার ওড়না ঠিক করে নেয়। বোরখা না পরে আসাতে তার একটু অস্বস্তি লাগছে, কিন্তু তখন বোরখা পরে আসার মতো সময় ছিল না। তাছাড়া তার সব কাপড় চোপড় সে বাবার বাড়িতেই রেখে এসেছে। জাঙ্কুক স্ক্রিনের দিকে চোখ নিবদ্ধ রেখেই ছোট্ট করে বলে, কামেন। অনুমতি পাওয়া মাত্রই একজন স্টাফ ট্রে ভর্তি খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে। ট্রে ভর্তি খাবার দেখে তের চোখ আটকে যায়। স্টাফ ট্রেটা তের সামনে টেবিলের উপর রেখে অফিস রুম থেকে বেরিয়ে যায়। তে একবার জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু জাঙ্কুকের হাবভাব দেখে মনে হচ্ছে সে নিজের কাজে অনেক ব্যস্ত। তে বেশি কিছু না ভেবে নুডলসের বাটিটা হাতে নিয়ে খেতে লাগলো। পেটে প্রচণ্ড ক্ষুধা থাকায় নুডলসটা যেন অমৃত বলেই মনে হচ্ছে। তের খাওয়ার গতি দেখে জাঙ্কুকের চোখ আটকে যায়, আর ভাবে মেয়েটা এত বেশি ক্ষুধা নিয়েও চুপচাপ বসেছিল কিভাবে। খাওয়ার মাঝে হঠাৎ তের চোখ যায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তে মুখের খাবারটুকু যেন গিলতে ভুলে যায়। তের রিয়াকশন দেখে জাঙ্কুক চোখ সরিয়ে পুনরায় স্ক্রিনের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ যেতেই কাঁধের উপর কারো আলতো স্পর্শে জাঙ্কুক ভ্রু কুচকে পাশে তাকাতেই দেখলো তে পেস্ট্রি হাতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন বলল, কি চাই? জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনেতে একটা শুষ্ক ঢোক গিলে মিনমিনিয়ে বলে, সরি, আমি হয়তো আপনার জন্য আনা খাবারগুলো খেয়ে ফেলেছি। তের কথা শুনে জাঙ্কুক থমকে গেল। জাঙ্কুকে চুপ থাকতে দেখে তে পুনরায় বলে ওঠে, আপনি এটা খেতে পারেন, আমি এটায় হাতও লাগাইনি। জাঙ্কুক একবার তের হাতে থাকা পেস্ট্রির দিকে তাকিয়ে পুনরায় তের দিকে তাকায়। জাঙ্কুকের সাথে চোকাচুকি হওয়া মাত্রই তে মাথা নিচু করে নেয়। জাঙ্কুক তখন তেকে বলে, খাবারগুলো তোমার জন্য আনা হয়েছিল, তাই এটাও তুমি খেয়ে নাও। জাঙ্কুকের শীতল কণ্ঠে তের শরীর অসাড় হয়ে এলো। সে প্লেটটা নিয়ে ফিরে আসার জন্য দুপা এগিয়ে আবারও জাঙ্কুকের দিকে ফিরে তাকায়। জাঙ্কুক এখনও তের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তে একটু ইতস্তত করে বলেই ফেলল, আপনিও তো সকালে ব্রেকফাস্ট শেষ না করেই চলে এসেছিলেন, আপনার ক্ষুধা লাগেনি? জাঙ্কুক স্ক্রিনের দিকে ফোকাস করে বলল, কাজ করার সময় আমি ক্ষুধা অনুভব করি না, যাও এখান থেকে। তে তখন বলল, এটা কিভাবে সম্ভব? এখন বেলা 11:30 বাজে, আর আপনি বলছেন কাজ করছেন, সেই জন্যই ক্ষুধা অনুভব করছেন না? আমি অনেক ব্যস্ত আছি, বিরক্ত করো না। তে আর বেশি কিছু না বলে জাঙ্কুকের কাছ থেকে সরে যায়। জাঙ্কুক একবার আর চোখে তের দিকে তাকিয়ে আবারও কাজে মন দেয়। কিছুক্ষণ যেতেই তে আবারও জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো। এই মুহূর্তে ডেইজির বলা একটা কথা তার মনে পড়েছে। আচ্ছা, তুই কখনো এরকম কিছু করেছিস যার জন্য জাঙ্কুকের তোর কথা মনে পড়বে?
তে সব ভাবনা সাইডে রেখে এক টুকরো পেস্ট্রি হাতে নিয়ে জাঙ্কুকের মুখের সামনে ধরলো। আচমকা এরকম হওয়াতে জাঙ্কুক হকচকিয়ে তের দিকে তাকায়। তে দ্রুত গতিতে বলে ওঠে, দেখুন আমি নিজের হাত খুব ভালো করে ধুয়ে এসেছি, আপনাকে কোনো কিছু অনুভব করতে হবে না, শুধু হাঁ করুন। জাঙ্কুক কিছু বলার জন্য মুখ খুলতেই তে পেস্ট্রির টুকরোটা জাঙ্কুকের মুখে ঢুকিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়, তবে সে তেকে কিছুই বলতে পারে না। জাঙ্কুককে চুপচাপ খেতে দেখে তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক মুগ্ধ হয়ে তের দিকেই তাকিয়ে থাকে। তের গালের দাগগুলো কালচে রং ধারণ করতে শুরু করেছে। জাঙ্কুক আনমনে তের গালে হাত রেখে বলে ওঠে, এগুলো মেকআপ নয় তাই না? জাঙ্কুকের আলতো স্পর্শেও তে খানিকটা ব্যথা পেয়ে যায়। মুখ ফসকে বলে ফেলে, হাত সরান প্লিজ। তের কথাটা জাঙ্কুকের পছন্দ হলো না। সে নিজের হাত সরিয়ে বলল, আমি তোমাকে স্পর্শ করার জন্য এত পাগল নই, জাস্ট মেকআপগুলো একটু বেশি রিয়েলিস্টিক লাগছিল সেজন্যই। জাঙ্কুক কথাটা শেষ করতে পারলো না, তার আগে তে নিজের দুহাত দিয়ে জাঙ্কুকের ডান হাতটা ধরলো। তারপর জাঙ্কুকে সেই হাতটা নিজের গালে ঠেকালো। জাঙ্কুক অবাক চোখে তের দিকেই তাকিয়ে আছে। তের হাতের কম্পন সে অনুভব করতে পারছে। তের হাত দুটো অসম্ভব রকমের কাঁপছে। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, আপনি আমাকে যখন ইচ্ছা তখন স্পর্শ করতে পারেন, আমি অনুমতি দিয়ে দিলাম। আর 1-3 নাম্বার শর্ত বাদে বাকি শর্তগুলো আমি তুলে নেব। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে দরজায় নক পড়ে। তে জাঙ্কুকের হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। তে জানে না কেন, কিন্তু জাঙ্কুককে এখনও সে ভয় পায়। জাঙ্কুকের হাত ধরা আর সিংহের হাত ধরা তার কাছে সমান ছিল। এদিকে এমন টাইমে ডিস্টার্ব করায় জাঙ্কুক বেশ বিরক্ত হলো। তবুও দরজার দিকে তাকে ছোট্ট করে বলল, কামেন। কাই হাতে করে অনেকগুলো ফাইল নিয়ে রুমে প্রবেশ করলো। ফাইলগুলো জাঙ্কুকের ডেস্কের উপর রেখে বলল, স্যার ফাইলগুলোতে আপনার সাইনের প্রয়োজন। জাঙ্কুক ফাইলগুলোর দিকে তাকে বেশ বিরক্ত হলো। সাইন চাইলে কি সাইন দিয়ে দেওয়া যায় নাকি? সেগুলো তো আগে চেক করতে হবে নাকি? কিন্তু এতগুলো ফাইল সে কতক্ষণে চেক করবে? জাঙ্কুক একবার তের দিকে তাকালো। মেয়েটা অন্যদিকে তাকে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কিছু একটা ভেবে বলে উঠল, সুগা অফিসে আছে? কাই বলল, না স্যার, সুগা স্যার আজকে অফিসে আসেননি। ওকে তুমি যাও, আমি এগুলোতে সাইন করে তোমাকে ডাক দেবো। কাই মাথা নেড়ে চলে যায়। ফাইলগুলো দেখে জাঙ্কুকের প্রচণ্ড রাগ হচ্ছে। সে তো সব কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইছিল, কিন্তু কাজ আরও বেড়ে গেল। তার উপর সুগাও আসেনি। জিওন আর নামজুন আর গংইও নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। তাছাড়া এই ফাইলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তার নিজেরই চেক করে দেখা উচিত। জাঙ্কুক একটা শ্বাস ফেলে ফাইলগুলো চেক করতে লাগলো। তেও বুঝতে পারলো যে জাঙ্কুকের অনেক কাজ আছে। সে আর জাঙ্কুকের কাছে না গিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। অন্যদিকে বস, বিশ্বাস করুন আমি নিজেও জানি না যে মেয়েটা কিভাবে পালিয়ে গেছে। বোগামের কথা শুনে রাগে ফেটে পড়ে ফোনের ওপাশে থাকা ইয়োনো আর বলে, আমার কেন মনে হচ্ছে যে তুই নিজে ওকে পালিয়ে যেতে সাহায্য করেছিস। বস আপনি এসব কি বলছেন? আপনি তো জানেনই যে টাকাগুলো আমার কাছে কত বেশি প্রয়োজন। তাছাড়া আমি যদি মেয়েটাকে বাঁচাতেই চাইতাম তাহলে কি কিডন্যাপ করে নিয়ে আসতাম? আপনি বলুন। ফোনের ওপাশে থাকা ইয়োনোর হাত থেকে অন্য লোকটা ফোনটা নিয়ে বলে ওঠে, অতগুলো গার্ডস থাকতে কি করে মেয়েটা পালিয়ে গেল? তুই কি করেছিলিস তখন? বস আমি মেয়েটার হাতে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে আমার ঘুম ভাঙতেই দেখলাম আমি হসপিটালে আছি। বস মেয়েটা প্রচণ্ড চালাক, আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে পালিয়ে গেছে। ফোনের পাশে থাকা লোকটা কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমি জানি না কিভাবে, কিন্তু মেয়েটাকে আবারও বন্দি কর বোগাম, নয়তো ওই মেয়েটার জায়গায় তোর নানিকেই কবর দেবো আমি। তুই আমাকে চিনিস না। লোকটার কথা শুনে বোগাম আটকে উঠল। লোকটা যে এতটা নৃশংস সেটা বোগাম ভাবতেও পারেনি। বোগাম যদি জানতো যে আঘাতটা তার নানুর উপর এসে পড়বে তাহলে তেকে সে কোনোভাবেই পালিয়ে যেতে সাহায্য করতো না। টুট টুট আওয়াজে কল কেটে যায়। বিকাল 3টা। জাঙ্কুকের কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জাঙ্কুক সব ফাইলগুলো গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। রুমের কোনায় থাকা সোফার দিকে চোখ পড়তেই থমকে গেল। সেখানে বসে থাকতে থাকতে তে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। চোখ বোঝা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। তের গালের দাগগুলো দেখে জাঙ্কুকের বুক কেঁপে উঠল। সে চোখ নামে ধীরে ধীরে তের সামনে এসে বসলো। অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখে একরাশ অপরাধ বোধ। জাঙ্কুক তখন তেকে বলল, তোর চেহারার এই অবস্থায় ইয়োনো করেছে। আমি ওকে ছাড়বো না হানিবি, আই এম সরি। আমি তোকে প্রোটেক্ট করতে পারিনি। আমার উচিত ছিল তোকে জোর করে নিজের কাছে আটকে রাখা। আসলে আমি শুনেছিলাম ভালোবাসলে নাকি আটকে রাখতে নেই, মুক্ত করে দিতে হয়। আর মুক্ত করে দেওয়ার পরেও যে চলে না গিয়ে ফিরে আসে তাকে অনেক যত্ন করে আগলে রাখতে হয়। আমি জানি না কি হচ্ছে বা ভবিষ্যতে কি হবে,
কিন্তু আমি আজ থেকে তোকে প্রোটেক্ট করব, তোকে আগলে রাখবো, প্রমিস করলাম হানিবি। অফিস রুমের ভেতরে যেন একটা ভারী নীরবতা নেমে এলো। জানালার পর্দা নড়ছে ধীরে ধীরে। জাঙ্কুক নিচু হয়ে তের চুলে হাত বুলিয়ে দিল নিঃশব্দে।